ভূমিকা প্রকৃত কার্যকারিতার ভিত্তি কল্পনা করুন। আপনার জীবনের শান্ত করিডোরগুলির মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় যেন সেগুলো আয়না দিয়ে সাজানো করিডোর। এমন আয়না নয় যা আপনার মুখ, বয়স বা আপনার ভঙ্গি প্রতিফলিত করে, বরং এমন আয়না যা আপনার ধরন প্রতিফলিত করে। এই আয়নাগুলি চেহারার চেয়েও গভীর কিছু প্রকাশ করে। এগুলি দেখায় যে আপনি কিভাবে চিন্তা করেন, কিভাবে বেছে নেন, কিভাবে প্রতিক্রিয়া জানান এবং আপনার চারপাশের বিশ্বকে কিভাবে গঠন করেন। লেখক এখান থেকেই শুরু করেন। তিনি ব্যাখ্যা করেন যে কার্যকারিতা এমন কিছু নয় যা আপনি আপনার জীবনে আনুষাঙ্গিক জিনিসের মতো যোগ করেন। এটি এমন কিছু যা আপনি ভেতর থেকে তৈরি করেন। এটি চরিত্র থেকে উদ্ভূত হয়, ব্যক্তিত্ব থেকে নয়, নীতি থেকে নয়, কৌশল থেকে। আপনি কে, কেবল আপনি কি করেন তা থেকে নয়। এমন এক পৃথিবীতে যেখানে ক্রমাগত শর্টকাট, দ্রুত সমাধান, জীবনযাপনের কৌশল এবং অগভীর কৌশলের উপর জোর দেওয়া হয়। এই বইটি বিপরীত দিকে মোড় নেয়। এটি যুক্তি দেয় যে কারসাজি, আকর্ষণ বা অস্থায়ী প্রেরণার মাধ্যমে প্রকৃত সাফল্য অর্জন করা যায় না। প্রকৃত সাফল্যের জন্য কালজয়ী নীতিগুলির সাথে সামঞ্জস্য প্রয়োজন: সততা, দায়িত্ব, দৃষ্টি, শৃঙ্খলা, সহানুভূতি, সহযোগিতা এবং পুনর্নবীকরণ। লেখক কার্যকারিতার যাত্রাকে তিনটি মহান আন্দোলনে ভাগ করেছেন। প্রথমটি হল নির্ভরতা থেকে স্বাধীনতার দিকে অগ্রসর হওয়া, ব্যক্তিগত বিজয়। এটি আপনাকে আপনার জীবনের দায়িত্ব স্বীকার করতে, আপনার দৃষ্টিভঙ্গি সংজ্ঞায়িত করতে এবং আপনার কর্মকে শৃঙ্খলাবদ্ধ করতে শেখায়। দ্বিতীয়টি হল স্বাধীনতা থেকে আত্মনির্ভরতার দিকে আন্দোলন, জনসাধারণের বিজয়। এটি আপনাকে সহযোগিতা, যোগাযোগ এবং আস্থা তৈরি করতে শেখায়। তৃতীয়টি হল অর্জন থেকে ক্রমাগত নবায়নের দিকে অগ্রসর হওয়া, এমন একটি অভ্যাস যা অন্য সকলকে সংরক্ষণ করে। প্রতিটি অভ্যাস তার আগের অভ্যাসের উপর ভিত্তি করে গড়ে ওঠে। প্রতিটি অধ্যায় আত্মনিয়ন্ত্রণের একটি গভীর স্তর উন্মোচন করে। প্রতিটি বার্তা আপনাকে প্রতিক্রিয়ার চেয়ে উদ্দেশ্য দ্বারা গঠিত জীবনের আরও কাছে যেতে বলে। এই ভূমিকা পরবর্তী অভ্যাসগুলির জন্য ভিত্তি প্রস্তুত করে। দোষ, বিভ্রান্তি এবং বিক্ষেপে ভরা মাটিতে আপনি কার্যকারিতার বীজ বপন করতে পারবেন না। প্রথমে মাটি পরিষ্কার করতে হবে। একটি নতুন মানসিকতা রোপণ করতে হবে। একটি নতুন চরিত্র গঠন শুরু করতে হবে। এবং তাই যাত্রা এখনই শুরু হয়, প্রথম এবং সবচেয়ে মৌলিক পরিবর্তনের সাথে। একটি পরিবর্তন যা পরবর্তী সবকিছু নির্ধারণ করে। অধ্যায় 1, অভ্যাস 1, সক্রিয় থাকুন। কল্পনা করুন সময়ের সাথে জমে থাকা একটা মুহূর্ত, এমন একটা মুহূর্ত যেখানে অপ্রত্যাশিত কিছু ঘটে। এমন কিছু যা আপনি পরিকল্পনা করেননি, এমন কিছু যা আপনি বেছে নেননি। এই মুহূর্তে বেশিরভাগ মানুষই তাৎক্ষণিকভাবে এবং আবেগগতভাবে প্রতিক্রিয়া দেখায়। তারা পরিস্থিতিকে দোষ দেয়, তারা জড়িতদের দোষ দেয়, তারা পরিস্থিতি, সময় বা ভাগ্যকে দোষ দেয়। কিন্তু লেখক আপনাকে ভিন্ন মানসিকতার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আপনাকে কি ঘটে এবং আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখান তার মাঝামাঝি স্থানে পা রাখতে বলেন। সেই জায়গাতেই তোমার সর্বশ্রেষ্ঠ মানবিক স্বাধীনতা নিহিত। এটিই হল সক্রিয় থাকার মূল কথা। এটি হল এই স্বীকৃতি যে যদিও আপনি আপনার চারপাশে ঘটে যাওয়া সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবুও আপনি এর অর্থ নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি আপনার চিন্তাভাবনা, আপনার পছন্দ, আপনার কথা এবং আপনার পরবর্তী পদক্ষেপ নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার প্রতিক্রিয়া বেছে নেওয়ার এই ক্ষমতাই অত্যন্ত কার্যকর ব্যক্তিদের অন্য সকলের থেকে আলাদা করে। সক্রিয় থাকার অর্থ আক্রমণাত্মক হওয়া নয়। এর অর্থ ক্রমাগত দায়িত্ব নেওয়া বা সর্বদা ব্যস্ত থাকা নয়। লেখক সক্রিয়তাকে আপনার জীবনের দায়িত্ব নেওয়ার ক্ষমতা হিসাবে সংজ্ঞায়িত করেছেন, আংশিক দায়িত্ব নয়, নির্বাচনী দায়িত্ব নয়, বরং সম্পূর্ণ দায়িত্ব। এর অর্থ বোঝা যে আপনার আচরণ আপনার সিদ্ধান্তের একটি প্রভাব, আপনার অবস্থার নয়। প্রতিক্রিয়াশীল ব্যক্তিরা আবহাওয়াকে তাদের মেজাজ নির্ধারণ করতে দেয়। সক্রিয় ব্যক্তিরা তাদের নিজস্ব আবহাওয়া তাদের মধ্যে বহন করে। প্রতিক্রিয়াশীল ব্যক্তিরা পরিস্থিতিকে তাদের সংজ্ঞায়িত করতে দেয়।
সক্রিয় ব্যক্তিরা তাদের নির্দেশনা দেওয়ার জন্য নীতিগুলি ব্যবহার করে। প্রতিক্রিয়াশীল ব্যক্তিরা বাহ্যিক ঘটনার উপর ভিত্তি করে তাদের পরিচয় পরিবর্তন করে। সক্রিয় ব্যক্তিরা তাদের মূল্যবোধের উপর ভিত্তি করে থাকে। অভ্যাসকে গভীরভাবে বুঝতে লেখক মানবিক মর্যাদার ধারণাটি উপস্থাপন করেছেন: আত্মসচেতনতা, বিবেক, কল্পনা এবং স্বাধীন ইচ্ছাশক্তির অনন্য মানবিক ক্ষমতা। এই ক্ষমতাগুলি হল সেই হাতিয়ার যার সাহায্যে আপনি আপনার জীবনকে সাজাতে পারেন। এগুলি আপনাকে পুরানো রীতি থেকে মুক্ত হতে, আপনার অতীতকে পুনর্ব্যাখ্যা করতে এবং আপনি কে হতে চান তা বেছে নিতে দেয়। সক্রিয় থাকার সবচেয়ে শক্তিশালী দিক হল ভাষা। প্রতিক্রিয়াশীল ভাষা এইরকম শোনাচ্ছে: আমি এটা সাহায্য করতে পারছি না, আমি ঠিক এমনই, আমি কিছুই করতে পারি না, ওরা আমাকে খুব রাগান্বিত করে, আমাকে এটা করতেই হবে। প্রতিটি বাক্যাংশ এই বিশ্বাসকে প্রতিফলিত করে যে জীবন আপনাকে নিয়ন্ত্রণ করছে। সক্রিয় ভাষা এইরকম শোনাচ্ছে: আমি বেছে নিই, আমি পছন্দ করি, আমি করব, আমি এটা পরিবর্তন করতে পারি, আমি দায়ী। সক্রিয় ভাষায় নিয়ন্ত্রণ কেন্দ্র বাইরের জগৎ থেকে ভিতরের দিকে চলে যায়। লেখক এরপর একটি মানসিক মডেলের পরিচয় দেন যা এই অভ্যাসের মেরুদণ্ড হয়ে ওঠে: উদ্বেগের বৃত্ত এবং প্রভাবের বৃত্ত। তোমার উদ্বেগের বৃত্তের মধ্যে তুমি যা কিছু নিয়ে চিন্তিত তা অন্তর্ভুক্ত: অর্থনীতি, অন্যদের আচরণ, আবহাওয়া, অতীত, আন্তর্জাতিক ঘটনাবলী, অথবা কেউ তোমার সম্পর্কে কি ভাবছে। এই জিনিসগুলির বেশিরভাগই তুমি নিয়ন্ত্রণ করতে পারো না। তোমার প্রভাবের বৃত্তের মধ্যে রয়েছে তুমি আসলে কি পরিবর্তন করতে পারো: তোমার কাজ, তোমার সিদ্ধান্ত, তোমার চরিত্র, তোমার অভ্যাস, তোমার মনোভাব, তুমি অন্যদের সাথে যেভাবে আচরণ করো এবং তুমি যেভাবে প্রতিক্রিয়া জানাতে চাও। প্রতিক্রিয়াশীল লোকেরা তাদের শক্তি উদ্বেগের বৃত্তে নষ্ট করে ভয়, চাপ এবং হতাশার খোরাক যোগায়। সক্রিয় ব্যক্তিরা তাদের শক্তি প্রভাবের বৃত্তে বিনিয়োগ করে ধারাবাহিক কর্মের মাধ্যমে ধীরে ধীরে এটিকে প্রসারিত করে। এই অধ্যায়ের সবচেয়ে মর্মস্পর্শী বার্তাগুলির মধ্যে একটি হল: সক্রিয়তা পরিপূর্ণতা সম্পর্কে নয়, এটি পছন্দ সম্পর্কে। আপনি ভুল করবেন, সবাই করে, কিন্তু সক্রিয় ব্যক্তিরা তাদের ভুল স্বীকার করে, তারা সেগুলি থেকে শেখে, প্রয়োজনে তারা ক্ষমা চায়, তারা তাদের পদ্ধতি পরিবর্তন করে, তারা এগিয়ে যেতে থাকে। প্রতিক্রিয়াশীল লোকেরা ভুলকে ন্যায্যতা দেয়, সেগুলো থেকে আড়াল করে, অন্যদের দোষারোপ করে অথবা বিশ্বাস করে যে তারা তাদের নিজস্ব ত্রুটির শিকার। সক্রিয় লোকেরা ভুলকে সংজ্ঞা নয়, সংকেত হিসেবে দেখে। লেখক ব্যাখ্যা করেছেন যে সক্রিয়তা অন্যান্য সমস্ত অভ্যাসের ভিত্তি হয়ে ওঠে কারণ এটি আপনাকে আপনার পরিবেশের পণ্য নয় বরং আপনার জীবনের স্রষ্টা হতে শেখায়। সক্রিয়তা ছাড়া অন্য প্রতিটি অভ্যাস ভেঙে পড়ে। মালিকানা ছাড়া দৃষ্টিভঙ্গির কোনো অর্থ নেই। দায়িত্ব ছাড়া শৃঙ্খলার কোনো মূল নেই। পছন্দ ছাড়া কার্যকারিতা অসম্ভব থেকে যায়। এই অধ্যায়টি সক্রিয়তার আরও গভীর স্তর অন্বেষণ করে, আপনার নীতির সাথে আপনার কর্মকাণ্ডের সমন্বয়। মূল্যবোধ আপনার সিদ্ধান্তকে পরিচালনা করে, কিন্তু নীতিগুলি আপনার জীবনকে পরিচালনা করে। নীতিগুলি প্রবণতা বা আবেগের সাথে পরিবর্তিত হয় না। আপনার পরিস্থিতি যাই হোক না কেন, এগুলি স্থির থাকে যখন তুমি তোমার পছন্দগুলোকে সততা, ধৈর্য, দায়িত্ব এবং শ্রদ্ধার মতো নীতির উপর নির্ভরশীল করো। তখন তোমার আচরণ স্থিতিশীল হয়ে ওঠে। তুমি নিজেকে বিশ্বাস করতে শুরু করো, অন্যরা তোমাকে বিশ্বাস করতে শুরু করে, এবং তোমার জীবন ভিত্তিহীন হয়ে ওঠে। লেখক জোর দিয়ে বলেছেন যে তোমার পছন্দ করার ক্ষমতা তোমাকে অনন্য করে তোলে। প্রাণীরা সহজাত প্রবৃত্তির মাধ্যমে সাড়া দেয়, মানুষ চেতনার মাধ্যমে সাড়া দেয়। যখন তুমি প্রতিক্রিয়া জানানোর আগে থেমে যাও, এমনকি এক মুহূর্তের জন্য, তখন তুমি তোমার জীবনের উপর ক্ষমতা ফিরে পাও। তুমি পুরনো রীতিনীতি ভেঙে ফেলো, তুমি উন্নতির দরজা খুলে দাও। সক্রিয় থাকা হল স্বাভাবিক জীবনযাপন বন্ধ করে নকশা অনুসারে জীবনযাপন শুরু করার নীরব অবিচল সিদ্ধান্ত।
এটি স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপ। এটি ব্যক্তিগত আধিপত্যের সূচনা। এটি সেই ভিত্তি যার উপর অন্যান্য সমস্ত অভ্যাস দাঁড়িয়ে আছে। অভ্যাস এক আপনাকে এই সত্যটি গ্রহণ করতে বলে যে আপনার জীবন এমন কিছু নয় যা আপনার সাথে ঘটে, এটি এমন কিছু যা আপনি ক্রমাগত তৈরি করেন, এবং সেই সৃষ্টি আপনার পরবর্তী পছন্দ দিয়ে শুরু হয়। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অভ্যাস। মনের শেষ দিয়ে শুরু। কল্পনা করুন আপনি মৃদু আলো ভরা একটি শান্ত হোলঘরে হেঁটে যাচ্ছেন। এই হোলঘরের শেষ প্রান্তে মানুষ জড়ো হয়েছে। তাদের মুখগুলি পরিচিত, তাদের কণ্ঠস্বর কোমল। যত কাছে যাবেন আপনি বুঝতে পারবেন যে এই সমাবেশটি আপনার জন্য অতিথি হিসেবে নয়, বরং যাকে স্মরণ করা হচ্ছে তার জন্য। আর তারপর তুমি শোনো, তারা তোমার সম্পর্কে যা বলে তুমি তা শোনো। তুমি কেমন মানুষ ছিলে সে সম্পর্কে, তুমি যে জীবন যাপন করেছ সেই সম্পর্কে, তাদের উপর তোমার প্রভাব সম্পর্কে। এই অনুশীলনটি অসুস্থ নয়, এটি মৃত্যু সম্পর্কে নয়, এটা স্পষ্টতা সম্পর্কে। লেখক এই কাল্পনিক মুহূর্তটিকে ব্যবহার করে পুরো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলির একটি প্রদান করেছেন। তুমি যদি কে হতে চাও তা ঠিক না করো, তাহলে পৃথিবী তোমার জন্য সিদ্ধান্ত নেবে। যদি তুমি তোমার গন্তব্য নির্ধারণ না করো, তাহলে পরবর্তী যা ঘটবে তার প্রতি প্রতিক্রিয়া দেখিয়ে তোমার দিনগুলো হেসে যাবে। অভ্যাস 2 আপনাকে ইচ্ছাকৃতভাবে আপনার জীবনকে সাজাতে বলে, শেষের কথা মাথায় রেখে সবকিছু শুরু করতে। আপনার গভীরতম মূল্যবোধ থেকে আপনার দিনগুলি তৈরি করতে এবং আবেগের চেয়ে সচেতনভাবে আপনার দিক নির্দেশনা বেছে নিতে বলে। লেখক ব্যাখ্যা করেছেন যে সমস্ত জিনিস দুবার তৈরি হয়, প্রথমে মনের মধ্যে, তারপর বাস্তবে। একটি ভবন নির্মাণের আগে এটি একটি নীলনকশা হিসেবে বিদ্যমান থাকে। একটি যাত্রা শুরু হওয়ার আগে এটি একটি গন্তব্য হিসেবে বিদ্যমান। তোমার জীবন উন্মোচিত হওয়ার আগে এটি একটি দৃষ্টিভঙ্গি হিসেবে বিদ্যমান। যদি তুমি প্রথম সৃষ্টিটি এড়িয়ে যাও, তাহলে তোমার দ্বিতীয় সৃষ্টি হবে আকস্মিক, পরিস্থিতি, চাপ, ভয় এবং প্রত্যাশা দ্বারা গঠিত। অনেক মানুষ প্রতিদিন ব্যস্ত থাকে কিন্তু কখনোই সত্যিকার অর্থে পরিতৃপ্ত হয় না। তারা কাজ করে, তারা চেষ্টা করে, তারা তাড়াহুড়ো করে, কিন্তু তারা কখনো জিজ্ঞাসা করতে থামে না, কি উদ্দেশ্যে আমি কি তৈরি করছি? আমার কাছে সাফল্যের অর্থ কি? আমার গভীরতম মূল্যবোধের সাথে কোন ধরনের জীবন সামঞ্জস্যপূর্ণ? স্পষ্ট দৃষ্টিভঙ্গি ছাড়া প্রচেষ্টা অর্থ হারিয়ে ফেলে। দ্বিতীয় অভ্যাস আপনাকে কার্যকারিতা পুনরায় সংজ্ঞায়িত করতে শেখায়। এটি দ্রুত আরোহণের ক্ষমতা নয়, এটি সঠিক পর্বতে আরোহণের ক্ষমতা। লেখক একটি ব্যক্তিগত মিশনের ধারণাটি উপস্থাপন করেছেন। আপনি কে হতে চান? আপনি কি অবদান রাখতে চান এবং আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি তার একটি বিবৃতি। এই মিশনটি এমন একটি কম্পাস হয়ে ওঠে যা আপনার পছন্দগুলিকে নির্দেশ করে, আপনার অগ্রাধিকারগুলিকে রক্ষা করে, এবং জীবন যখন বিশৃঙ্খল হয়ে ওঠে তখন আপনাকে স্থিতিশীল করে। তোমার লক্ষ্য প্রবণতা বা অন্যদের প্রত্যাশা দ্বারা পরিচালিত হওয়া উচিত নয়। এটি অবশ্যই তোমার ভেতরের সত্য থেকে বেরিয়ে আসতে হবে। এটি অবশ্যই আপনার মূল্যবোধগুলিকে প্রতিফলিত করবে, সেই নীতিগুলি যা আপনার চরিত্রকে সংজ্ঞায়িত করে। এটিতে আপনার অবদানের প্রতিফলন ঘটতে হবে। আপনি অন্যদের জীবনকে কিভাবে আরও উন্নত করতে চান, এবং এটি অবশ্যই আপনার উদ্দেশ্যের অনুভূতিকে প্রতিফলিত করবে, যে অর্থ আপনি অনুসরণ করতে চান। অভ্যাস 2 কেবল সাধারণ জীবন সম্পর্কে নয়, এটি আপনার জীবনের প্রতিটি মুহূর্তে প্রযোজ্য। কথোপকথনের আগে আপনি কিভাবে এটি শেষ করতে চান তা ভেবে দেখুন। কোনো প্রকল্পের আগে আপনি যে ফলাফলটি চান তা সংজ্ঞায়িত করুন। সন্তানকে মানুষ করার আগে কল্পনা করুন যে আপনি তাদের প্রাপ্তবয়স্ক অবস্থায় কোন গুণাবলী বহন করতে চান। কোনো দিন পরিকল্পনা করার আগে নিজেকে জিজ্ঞাসা করুন কি সেই দিনটিকে অর্থবহ করে তুলবে। যখন তুমি শেষের কথা মাথায় রেখে শুরু করো, তখন তোমার সিদ্ধান্তগুলি আরও স্পষ্ট হয়ে ওঠে, তোমাদের সম্পর্ক আরও দৃঢ় হবে,
তোমার কর্মকাণ্ড তোমার দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে। লেখক স্ক্রিপ্টের শক্তিশালী ধারণার কথাও বলেছেন। পরিবার, সংস্কৃতি, শৈশবের অভিজ্ঞতা, সমাজ এবং ভয়ের দ্বারা আপনাকে দেওয়া অদৃশ্য নিদর্শন। অনেক মানুষ তাদের পুরো জীবন এমন স্ক্রিপ্টের অভিনয় করে কাটায় যা তারা কখনো বেছে নেয়নি, এমন বিশ্বাস যা তাদের সীমাবদ্ধ করে, এমন মূল্যবোধ যা তারা কখনো পরীক্ষা করে দেখেনি, এমন প্রত্যাশা যা তাদের নিজস্ব নয়। অভ্যাস 2 আপনাকে এই স্ক্রিপ্টগুলি পুনর্লিখনের জন্য আমন্ত্রণ জানাচ্ছে। বিরতি দিতে, তোমার ভেতরের আখ্যান পরীক্ষা করার জন্য। তুমি যে গল্পগুলো অনুসরণ করে বেঁচে আছো, সেগুলো কি তোমার নিজের নাকি অন্য কারো কাছ থেকে ধার করা? সেটা জিজ্ঞেস করা। সীমাবদ্ধ বিশ্বাসকে মুক্তিদায়ক সত্য দিয়ে প্রতিস্থাপন করা। এই অভ্যাসটি শেখায় যে নেতৃত্ব ভেতর থেকে শুরু হয়। অন্যদের পথ দেখানোর আগে নিজেকে পথ দেখাতে হবে। কার্যকরভাবে কোনো কিছু পরিচালনা করার আগে আপনাকে অবশ্যই আপনার উদ্দেশ্য পরিচালনা করতে হবে। ভালোভাবে বেঁচে থাকার আগে তোমাকে জানতে হবে ভালোভাবে বেঁচে থাকার অর্থ কী। তোমার মিশন তোমার মূল চালিকাশক্তি হয়ে ওঠে। এটি আপনার মনোযোগ কেড়ে নেওয়া থেকে বিক্ষিপ্ততাগুলিকে বাধা দেয়। অন্যরা যখন অসম্মতি জানায়, তখন এটি আপনাকে ভিত্তিহীন রাখে। যখন চ্যালেঞ্জ আসে, তখন এটি আপনাকে ঐক্যবদ্ধ রাখে। এটি আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে হ্যাঁ বলার এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে না বলার কারণ দেয়। অধ্যায়টি একটি শক্তিশালী উপলব্ধি দিয়ে শেষ হয়। অভ্যাস 1 বলে যে তুমি তোমার জীবনের স্রষ্টা। অভ্যাস 2 বলে যে তুমি কি তৈরি করবে তা তোমাকেই ঠিক করতে হবে। যখন তুমি শেষের কথা মাথায় রেখে শুরু করো, তখন তোমার জীবন উদ্দেশ্যমূলক হয়ে ওঠে। তুমি প্রতিক্রিয়া দ্বারা চালিত হওয়া বন্ধ করো এবং দৃষ্টি দ্বারা পরিচালিত হতে শুরু করো। তুমি পরিস্থিতির স্রোতের সাথে ভেসে যাওয়া বন্ধ করো এবং স্পষ্টতার সাথে তোমার পথ পরিচালনা শুরু করো। এই অভ্যাসটি তোমার ভবিষ্যৎকে বদলে দেয়, কারণ এটি তোমার দিক পরিবর্তন করে। এটি তোমার দিনগুলিকে অর্থপূর্ণ করে তোলে। এটি আপনার কর্মকাণ্ডকে উদ্দেশ্য প্রদান করে। এটি আপনার জীবনকে এমন একটি রূপ দেয় যা আপনি সচেতনভাবে বেছে নেন। এবং এই স্পষ্টতা তৃতীয় অভ্যাসে অনুসরণ করা শৃঙ্খলার ভিত্তি হয়ে ওঠে। অধ্যায় 3, অভ্যাস 3। প্রথম জিনিসগুলিকে প্রথমে রাখুন। তোমার জীবনকে কল্পনা করো এক টেবিলের মতো, যেখানে অসংখ্য বস্তু ভরা থাকে: বাধ্যবাধকতা, আকাঙ্ক্ষা, দাবি, প্রত্যাশা, জরুরি অবস্থা, স্বপ্ন, চাপ। এই বস্তুগুলির মধ্যে কিছু অর্থপূর্ণ, তোমার উদ্দেশ্য এবং মূল্যবোধের সাথে গভীরভাবে জড়িত। অন্যগুলো উচ্চস্বরে, ঝলমলে এবং জরুরি। ক্রমাগত তোমার মনোযোগ আকর্ষণ করে, কিন্তু তোমার দীর্ঘমেয়াদী বিকাশে খুব কমই অবদান রাখে। তৃতীয় অভ্যাস হল 2টির মধ্যে পার্থক্য নির্ণয় করা। এটি হল প্রথমে যা দেখা যাচ্ছে তার কাছে সময় উৎসর্গ করার পরিবর্তে আপনার সময়ের যোগ্য কি তা বেছে নেওয়া। লেখক ব্যাখ্যা করেছেন যে অভ্যাস 1 হল পছন্দের নীতি, আপনি দায়ী। অভ্যাস 2 হল দৃষ্টিভঙ্গির মূলনীতি, তুমি ঠিক করো তোমার জীবন কিসের জন্য দাঁড়াবে। তৃতীয় অভ্যাস এই নীতিগুলিকে কর্মে রূপান্তরিত করে। এটি হল শৃঙ্খলা, বাস্তবায়ন এবং ইচ্ছাকৃত জীবনযাপনের অভ্যাস। প্রথম জিনিসকে প্রথমে রাখার অর্থ হল আপনার জীবনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে সাজানো, সবচেয়ে জরুরি বিষয়ের উপর নয়। বেশিরভাগ মানুষ জরুরি বিষয়ের প্রতিক্রিয়ায় বেঁচে থাকে: ফোনের রিং, সময়সীমা, অপরিকল্পিত সমস্যা, ক্রমাগত অনুরোধ। এই জরুরি বিষয়গুলি তাদের দিনগুলিকে গ্রাস করে, তাদের শক্তি নিঃশেষ করে এবং তাদের উৎপাদনশীল বোধ করায়, এমনকি তাদের গভীর লক্ষ্যগুলি অস্পৃশ্য থাকলেও। তৃতীয় অভ্যাসটি একটি জীবন পরিবর্তনকারী সত্য শেখায়: যা গুরুত্বপূর্ণ তা খুব কমই জরুরি, যা জরুরি তা খুব কমই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল নীরব বিষয়গুলি: পরিকল্পনা করা, শেখা, সম্পর্ক শক্তিশালী করা, স্বাস্থ্যের যত্ন নেওয়া, দক্ষতা বিকাশ করা, অভ্যন্তরীণ শান্তি গড়ে তোলা, আপনার লক্ষ্য তৈরি করা। এই কার্যকলাপগুলি খুব কমই আপনার মনোযোগের দাবি করে, তবে এগুলি আপনার ভাগ্য নির্ধারণ করে।
অন্যদিকে জরুরি জিনিসগুলি চাপ তৈরি করে কিন্তু উদ্দেশ্য নয়। এগুলি অনিবার্য বলে মনে হয়, তবে প্রায়শই এগুলি আপনাকে আপনার পছন্দের জীবন থেকে বিভ্রান্ত করে। লেখক 4টি সময়ের মধ্য দিয়ে জীবনকে দেখার একটি শক্তিশালী উপায় উপস্থাপন করেছেন। প্রথমটি হল সংকটের স্থান, অনিবার্য জরুরি অবস্থা। দ্বিতীয়টি হল সেই স্থান যেখানে বেশিরভাগ মানুষ বাস করে, সামান্য গুরুত্বের সাথে অবিরাম জরুরিতা। তৃতীয়টি হল কার্যকারিতার স্থান, গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা জরুরি নয়, যেখানে প্রকৃত বৃদ্ধি ঘটে। চতুর্থটি হল অপচয়ের স্থান, তুচ্ছ কার্যকলাপ যা মূল্য যোগ না করেই সময় নষ্ট করে। অত্যন্ত কার্যকর ব্যক্তিরা মূলত তৃতীয় স্থানে বাস করেন, ইচ্ছাকৃত অর্থপূর্ণ কর্মের স্থান। তারা তাদের লক্ষ্যকে ঘিরে তাদের দিনগুলি পরিকল্পনা করে। তারা তাদের সময়কে বিভ্রান্তি থেকে রক্ষা করে। প্রয়োজনে তারা না বলে। তারা স্বল্পমেয়াদী শব্দের চেয়ে দীর্ঘমেয়াদী স্পষ্টতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে। প্রথম জিনিসকে প্রথমে রাখার জন্য সাহসের প্রয়োজন। জনপ্রিয়তার চেয়ে উদ্দেশ্য বেছে নেওয়ার সাহস। যা আরামদায়ক তা ত্যাগ করার সাহস। আপনার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন দাবিগুলিকে না বলার সাহস। অন্যরা আপনার কাছ থেকে যে জীবন আশা করে তার চেয়ে আপনার পছন্দের জীবনকে অগ্রাধিকার দেওয়ার সাহস। অনেকে তাদের গভীর লক্ষ্য ত্যাগ করে কারণ তারা কাউকে হতাশ করার ভয় পায়। তারা অতিরিক্ত প্রতিশ্রুতিবদ্ধ হয়। তারা এক কাজ থেকে অন্য কাজে ছুটে যায়। তারা ক্লান্ত হয়ে দিন শেষ করে, কিন্তু ক্লান্তি পূর্ণতা ছাড়াই আসে। তৃতীয় অভ্যাস আপনাকে প্যাটার্নটি উল্টাতে বলে। তুমি তোমার সপ্তাহ শুরু করো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেছে নিয়ে, তোমার ভূমিকা, তোমার মূল্যবোধ, তোমার লক্ষ্য, এবং তারপর এই অগ্রাধিকারগুলোকে কেন্দ্র করে তোমার সময়সূচি গঠন করো। লেখক ব্যাখ্যা করেছেন যে ভূমিকাগুলি আপনাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আপনি একজন পিতামাতা, একজন পেশাদার, একজন বন্ধু, একজন অংশীদার, একজন স্রষ্টা, একজন শিক্ষার্থী হতে পারেন। প্রতিটি ভূমিকাই উদ্দেশ্যমূলক। যখন আপনি আপনার ভূমিকাগুলি মাথায় রেখে আপনার সপ্তাহ পরিকল্পনা করেন, তখন আপনার জীবন খণ্ডিত হওয়ার পরিবর্তে সম্পূর্ণ হয়ে ওঠে। তৃতীয় অভ্যাসটিও সত্তা শেখায়। আপনি যা করার কথা বলেছিলেন তা করুন। যখন আপনি নিজের সাথে বা অন্যদের সাথে চুক্তি করেন, তখন তা পালন করুন। প্রতিবার যখন আপনি কোনো প্রতিশ্রুতি রাখেন, তখন আপনি আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করেন। প্রতিবার যখন আপনি কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তখন আপনি আপনার অভ্যন্তরীণ বিশ্বাসকে দুর্বল করে দেন। শৃঙ্খলা মানে নিজেকে জোর করা নয়। এটি হল আপনার কর্মকাণ্ডকে আপনার গভীরতম প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ করা। প্রকৃত শৃঙ্খলা তখনই আবির্ভূত হয় যখন আপনার মূল্যবোধ স্পষ্ট থাকে এবং আপনার দৃষ্টিভঙ্গি দৃঢ় থাকে। লেখক তুলে ধরেছেন যে কার্যকর ব্যক্তিরা সময় পরিচালনা করার চেষ্টা করেন না, তারা নিজেদের পরিচালনা করেন। সময় নিয়ন্ত্রণ করা যায় না, কিন্তু আপনার পছন্দ, আপনার অভ্যাস এবং আপনার মনোযোগ তা করতে পারে। যখন আপনি নিজেকে আয়ত্ত করেন, তখন সময় আপনার শত্রুর পরিবর্তে আপনার মিত্র হয়ে ওঠে। এই অভ্যাসটি অনেক মানুষের মুখোমুখি হওয়া নীরব সংগ্রামকেও মোকাবেলা করে। কিছু হারানোর ভয়, না বলার ভয়, কাউকে হতাশ করার ভয়। অভ্যাস 3 আপনাকে এই ভয়গুলিকে উচ্চতর আনুগত্য দিয়ে প্রতিস্থাপন করার জন্য আমন্ত্রণ জানায়, আপনার লক্ষ্যের প্রতি আনুগত্য। যখন তুমি অগুরুত্বপূর্ণ কিছুকে না বলো, তখন তুমি অপরিহার্য কিছুকে হ্যাঁ বলছ। প্রথমে জিনিসগুলিকে প্রথমে রাখা হল প্রতিক্রিয়াশীলভাবে নয়, সক্রিয়ভাবে জীবনযাপন করা। এটি আপনার দৃষ্টিভঙ্গি অনুসারে আপনার দিনগুলিকে গঠন করার বিষয়ে। এটি অভ্যাস 1 শক্তির মাধ্যমে অভ্যাস 2 তৈরি পরিকল্পনাগুলি বাস্তবায়ন করার বিষয়ে। অধ্যায়টি একটি শক্তিশালী ধারণা দিয়ে শেষ হয়। তোমার জীবন পরিমাপ করা হয় তোমার সম্পন্ন করা কাজের সংখ্যা দিয়ে নয়, বরং তোমার নির্বাচিত কাজের তাৎপর্য দিয়ে। তোমার চরিত্র তোমার উদ্দেশ্য দ্বারা নয়, বরং তোমার সিদ্ধান্ত দ্বারা গঠিত হয়। তোমার কার্যকারিতা তখনই ফুটে ওঠে যখন তোমার কর্মকাণ্ড তোমার গভীরতম মূল্যবোধকে প্রতিফলিত করে।
অভ্যাস ৩ হল কল্পনা এবং বাস্তবতার মধ্যে সেতুবন্ধন। এখানেই তোমার লক্ষ্যগুলি আচরণে পরিণত হয়, যেখানে তোমার মূল্যবোধ সীমানায় পরিণত হয়, যেখানে তোমার স্বপ্নগুলো প্রতিশ্রুতিতে পরিণত হয়, যেখানে তোমার জীবন একটা ধ্রুবক প্রতিক্রিয়ার পরিবর্তে একটা ইচ্ছাকৃত সৃষ্টিতে পরিণত হবে। অধ্যায় ৪, অভ্যাস ৪। জয় জয় ভাবুন, কল্পনা করুন। একটা বিশাল বাজারে দাঁড়িয়ে মানুষ এই বিশ্বাস নিয়ে জীবনযাপন করে যে পৃথিবীর কাছে দেওয়ার মতো অনেক কিছুই আছে। প্রতিটি সাফল্যই প্রতিযোগিতায় পরিণত হয়, প্রতিটি অর্জনই হুমকিতে পরিণত হয়, অন্য কারো নেওয়া। প্রতিটি সুযোগকে আপনার জন্য হারানো সুযোগের মতো মনে হয়। বেশিরভাগ মানুষই অজান্তেই এই মানসিকতা পোষণ করে। তারা জীবনকে একটি দৌড়, একটি যুদ্ধ, একটি স্কোরবোর্ড হিসেবে দেখে। কিন্তু লেখক এই জনাকীর্ণ বাজারে প্রবেশ করেন এবং নীরবে একটি নতুন দৃষ্টান্তের পরিচয় দেন, প্রাচুর্যের দৃষ্টান্ত। মনে রেখো, জয় মানে বিশ্বাস করা যে জীবন একটি প্রতিযোগিতা নয় বরং একটি সহযোগিতা। এর অর্থ হল অভাবের মানসিকতা থেকে সরে আসা, যা বলে মনে রেখো। জয় মানে বিশ্বাস করা যে জীবন একটি প্রতিযোগিতা নয় বরং একটি সহযোগিতা। এর অর্থ হল অভাবের মানসিকতা থেকে সরে আসা, যা বলে চতুর্থ অভ্যাস শিক্ষা দেয় যে অত্যন্ত কার্যকর ব্যক্তিরা অন্যদের পরাজিত করার চেষ্টা করেন না। তারা নিজেদের উন্নত করার চেষ্টা করেন এবং তাদের চারপাশের লোকদেরও উন্নত করেন। তারা বোঝেন যে প্রকৃত সাফল্য অন্য কারো ব্যর্থতার উপর ভিত্তি করে তৈরি হয় না। এটি পারস্পরিক সুবিধা, পারস্পরিক শ্রদ্ধা এবং পারস্পরিক বিকাশের উপর নির্মিত। লেখক ব্যাখ্যা করেছেন যে জয় জয় আর ভালো থাকা এক জিনিস নয়। এটি দ্বন্দ্ব এড়ানোর কৌশল নয়। এটি সকলকে খুশি করার দুর্বল প্রচেষ্টা নয়। জয় জয় হল একটি গভীর নীতিগত মানসিকতা যা সাহসের সাথে বিবেচনার মিশ্রণ ঘটায়, আপনার চাহিদার জন্য দৃঢ়ভাবে দাঁড়ানোর সাহস এবং অন্যদের চাহিদাকে সম্মান করার বিবেচনা। বেশিরভাগ মানুষ বেশ কয়েকটি অকার্যকর দৃষ্টান্তের একটি থেকে কাজ করে। জয় পরাজয়, যেখানে একজন ব্যক্তি আধিপত্য বিস্তার করে এবং অন্যজন পরাজিত বোধ করে। হার জয়, যেখানে একজন ব্যক্তি শান্তি বজায় রাখার জন্য তার চাহিদা ত্যাগ করে। হারহারা, যেখানে অহংকার এবং বিরক্তি উভয় পক্ষকেই ধ্বংসের দিকে ঠেলে দেয়। জয় জয় শক্তি, মানসিক পরিপক্কতা এবং একটি প্রকৃত বিশ্বাস থেকে উদ্ভূত হয় যে সম্পর্ক ফলাফলের চেয়েও গুরুত্বপূর্ণ। লেখক প্রকাশ করেছেন যে উইন উইন চরিত্রের 3টি অপরিহার্য স্তম্ভের উপর নির্মিত: সততা, আপনার মূল্যবোধের প্রতি সত্য থাকা; পরিপক্কতা, সাহস এবং বিবেচনার ভারসাম্য বজায় রাখা; প্রাচুর্যের মানসিকতা, বিশ্বাস করা যে সকলের জন্য যথেষ্ট। এই স্তম্ভগুলি ছাড়া জয় কারসাজি বা দুর্বলতার মধ্যে পড়ে যায়। এই স্তম্ভগুলির সাহায্যে ওয়েন আস্থা তৈরি এবং স্থায়ী সম্পর্ক তৈরির একটি শক্তিশালী উপায় হয়ে ওঠে। জয় চিন্তাভাবনা আপনার মতবিরোধ, আলোচনা, পারিবারিক সিদ্ধান্ত, দলগত কাজ, নেতৃত্ব এবং সহযোগিতার পদ্ধতিকে রূপান্তরিত করে। আমি কিভাবে জিতব, এই মানসিকতা নিয়ে কথোপকথনে প্রবেশ করার পরিবর্তে আমরা দুজন কিভাবে আরও শক্তিশালী হয়ে দূরে সরে যাব, এই মানসিকতা নিয়ে প্রবেশ করেন। লেখক ব্যাখ্যা করেছেন যে উইন উইন এর জন্য গভীর শ্রবণ এবং সৎ যোগাযোগ প্রয়োজন। অন্য ব্যক্তি কি মূল্য দেয়, ভয় পায় বা কি চায় তা যদি আপনি না বোঝেন, তবে আপনি পারস্পরিক সুবিধা অর্জন করতে পারবেন না। তাদের সমাধান অন্বেষণ না করে যদি আপনি আপনার সমাধান চাপিয়ে দেন, তবে আপনি ভাগ করে নেওয়া সাফল্য অর্জন করতে পারবেন না। উইন উইন শুরু হয় বোঝাপড়া দিয়ে, সমস্যা, সম্পর্ক এবং উভয় পক্ষের লক্ষ্য বোঝার মাধ্যমে। যখন বিশ্বাস থাকে তখন জয় স্বাভাবিক হয়ে ওঠে। যখন বিশ্বাস দুর্বল হয় তখন লোকেরা নিজেদের রক্ষা করে, তথ্য গোপন করে এবং তাদের স্বার্থ রক্ষা করে। বিশ্বাস হল সেই মাটি যেখানে সহযোগিতা বৃদ্ধি পায়। লেখক জোর দিয়ে বলেছেন যে দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে জয় বিশেষভাবে শক্তিশালী। জয় পরাজয়ের জয় মুহূর্তের জন্য সন্তোষজনক মনে হতে পারে, কিন্তু এটি আস্থা নষ্ট করে। পরাজয়ের ত্যাগ সাময়িকভাবে সংঘাত এড়াতে পারে, কিন্তু এটি আত্মসম্মান নষ্ট করে।
কেবল জয় জয় সম্পর্ক এবং ফলাফল উভয়কেই শক্তিশালী করে। হ্যাবিট 4 এও স্বীকার করে যে কখনো কখনো জয় জয় সম্ভব হয় না। এই ধরনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ব্যক্তিরা জয় জয় বা কোনো চুক্তি নয় বেছে নেন, যার অর্থ যদি উভয় পক্ষই লাভবান না হয় তবে তারা রাগ, হেরফের বা বিরক্তি ছাড়াই চলে যায়। এই নীতিটি জোরপূর্বক চুক্তি থেকে সম্পর্ককে রক্ষা করে যা অবশেষে ভেঙে যায়। পরিবারগুলিতে জয় জয় মানে এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে সকলের মতামত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ের ক্ষেত্রে এর অর্থ এমন সিস্টেম ডিজাইন করা যেখানে লোকেরা ধ্বংসাত্মক প্রতিযোগিতার পরিবর্তে একসাথে সফল হতে পারে। বন্ধুত্বের ক্ষেত্রে এর অর্থ একে অপরের তুলনা করার পরিবর্তে একে অপরকে সমর্থন করা। অংশীদারিত্বের ক্ষেত্রে এর অর্থ হল পৃথক অঞ্চল রক্ষা করার পরিবর্তে একটি ভাগ করা দৃষ্টিভঙ্গি তৈরি করা। চতুর্থ অভ্যাস আপনাকে অভাবের মানসিকতা স্থায়ীভাবে ত্যাগ করার আহ্বান জানায়। এটি আপনাকে বিশ্বকে সীমিত হিসেবে দেখা বন্ধ করে। এটিকে সম্ভাবনায় পূর্ণ হিসেবে দেখার চ্যালেঞ্জ জানায়। এটি আপনাকে এমন একজন হতে উৎসাহিত করে যে ক্রমবর্ধমান জলের জন্য লড়াই করার চেয়ে জোয়ারের পানি বাড়ায়। এই অভ্যাসটি আপনার মানুষকে দেখার ধরনকে বদলে দেয়। আপনি তাদের বাধা, প্রতিপক্ষ বা প্রতিযোগী হিসেবে দেখা বন্ধ করেন। আপনি তাদের অংশীদার, মিত্র এবং সহযোগী হিসেবে দেখতে শুরু করেন। আপনি দেয়ালের পরিবর্তে সেতু নির্মাণ শুরু করেন। অধ্যায়টি একটি শক্তিশালী উপলব্ধি দিয়ে শেষ হয়। জয় জয় কেবল একটি কৌশল নয়, এটি জীবনযাপনের একটি উপায়। এটি চিন্তাভাবনার একটি উপায়। এটি উদারতা, শক্তি এবং স্পষ্টতার সাথে বিশ্বকে দেখার একটি উপায়। মনে করুন, জয় জয় হল সেই অভ্যাস যা সহযোগিতাকে স্বাভাবিক, বিশ্বাসকে টেকসই এবং সাফল্যকে সত্যিকার অর্থে অর্থবহ করে তোলে। অধ্যায় 5, পঞ্চম অভ্যাস। প্রথমে বোঝার চেষ্টা করো, তারপর বোঝার চেষ্টা করো। মানব প্রকৃতি সম্পর্কে একটি নীরব সত্য আছে যা বেশিরভাগ মানুষ কখনই লক্ষ্য করে না। সবাই চায় কেউ আমাদের কথা শুনুক, কিন্তু প্রায় কেউই সত্যিকার অর্থে শোনে না। যখন দুজন মানুষ কথা বলে তখন তারা প্রায়শই যোগাযোগ করে না। তারা অপেক্ষা করছে, তাদের কথা বলার পালা আসার অপেক্ষায়, আত্মরক্ষার জন্য অপেক্ষা করছে, কিছু সংশোধন, প্রতিক্রিয়া অথবা প্রমাণ করার জন্য অপেক্ষা করা। অভ্যাস 5টি এই ধরনটি সম্পূর্ণরূপে ভেঙে দেয়। এটি শেখায় যে সমস্ত অর্থপূর্ণ সম্পর্কের ভিত্তি হল বোঝাপড়া। দ্রুত পরামর্শ নয়, তাৎক্ষণিক সমাধান নয়, তাড়াহুড়ো করে রায় দেওয়া নয়, কিন্তু গভীর, ধৈর্যশীল, আন্তরিক বোধগম্যতা। অধ্যায়টি শুরু হয়েছে একটি সহজ কিন্তু শক্তিশালী ধারণা